টানা দরপতন শেয়ার বাজারে ৬ কার্য দিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে ১৮৬ পয়েন্ট, তলানিতে লেনদেন। এসএমই ঋণে বঞ্চিত ছোটরা বেশিরভাগই পাচ্ছে মাঝারি উদ্যোক্তারা। সমন্বিত চেষ্টায় বৈষম্য দূর করার আশ্বাস ফাউন্ডেশনের। প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে আশা চীনা রাষ্ট্রদূতের। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফা। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। টানা পতনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গেল ৬ কার্য দিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে ১৮৬ পয়েন্ট। এ সময় বাজার মূলধন হারিয়েছে ৯,১২৬ কোটি টাকা। শুধু বুধবার একদিনেই ডিএসসি এক সূচক ৬২ পয়েন্ট কমেছে। এ সময় ২৯৫টি কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে জানালেন বাজার সংশ্লিষ্টরা। পুঁজিবাজারে দরপতন এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই বেশিরভাগ বিনিয়োগকারী মূলধন হারাচ্ছেন। বুধবার লেনদেনের শুরুতেই প্রধান সূচক কমে ১০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কমতে থাকে সূচকের অবস্থান। দিন শেষে ডিএসসি এক সূচক ৬২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৬১৫ পয়েন্টে। এই নিয়ে টানা ৬ কার্য দিবসের পতনে ডিএসসি এক সূচক হারিয়েছে ১৮৬ পয়েন্ট। সূচকের সঙ্গে ডিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় ২৬৪,৯৮ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৮ কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭৪ কোম্পানির শেয়ারই আজ দর হারিয়েছে। বেড়েছে মাত্র ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, অপরিবর্তিত রয়েছে ৪০টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৫০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,০১৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৮,৫২ লাখ টাকার শেয়ার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শুধু আর্থিক সংকট নয়, মূলত আস্থার অভাবে পুঁজিবাজারে ধস নেমেছে, যা মোকাবেলায় ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না, বরং এই মার্কেটটাই কিন্তু আসলে এখানে নজর দেওয়ার উচিত ছিল এই সরকারের। এবং যদিও টাস্ক ফোর্স গঠন হয়েছে এবং এই জন্য স্পেশাল একজনকে অ্যাসাইনও করা হয়েছে এবং উনি চেষ্টা করে যাচ্ছেন, তারপরে কিন্তু মার্কেটের সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা পাচ্ছি না। এদিকে সম্প্রতি তালিকাভুক্ত ১৮টি ব্যাংককে ২০২৪ সালের জন্য কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজারে বিও হিসেবের মেইনটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির কর্মকর্তারা জানান, সভায় ফি কমানোর পাশাপাশি এ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আইপিও, মিউচুয়াল ফান্ড নিয়ে পুঁজিবাজারের সংস্কার টাস্ক ফোর্সের সুপারিশের আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমোডিটি মার্কেট অপারেশন চালুর অনুমোদন দেওয়া হয়। জেড গ্রুপ ও পরিচালকদের যৌথভাবে ৩০% কম থাকা শেয়ার কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয় কমিশন। তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে সারা দেশে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করা গেলে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলা করা সহজ হবে। প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস, সেটি বিশ্বের মধ্যে সবচাইতে যে খারাপ শহরগুলো তার একটি দুটির মধ্যেই উঠানামা করছে। এবং শুধু তাই নয়, বৃক্ষরোপণ সহ আরো কিছু ক্লাইমেট পলিসি নির্ধারণের জন্য আমরা এরই ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে। আমাদের লক্ষ্য থাকবে একটি নির্বাচিত সরকারের মেয়াদ যখন 5 বছর, 5 বছরের পরে 5 বছরের ভেতরে 25 থেকে প্রায় 30 কোটি বৃক্ষ রোপণ করা। এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিকভাবে দেশের যে তাপমাত্রা সেটি 2 থেকে
চেষ্টা করা 3 ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। দেশ এবং জনগণের উন্নয়নে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সেজন্য বিএনপিও আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির নেওয়া যে বিস্তারিত কর্ম পরিকল্পনা, তার কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। প্রিয় ভাই বোনেরা, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ কমেছে। সম্ভাবনাময় অনেক ছোট উদ্যোক্তা ঋণ না পেলেও বিতরণের লক্ষ্য পূরণে ব্যাংকগুলো ঝুঁকছে মাঝারি উদ্যোক্তাদের দিকে। এসএমই ফাউন্ডেশন বলছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে সমস্যা চিহ্নিত করে বৈষম্য দূর করার চেষ্টা চলছে। আর অর্থনীতিবিদরা জামানতের পরিবর্তে লেনদেন মূল্যায়ন করে ছোটদের ব্যাংক ঋণ দেওয়ার তাগিদ দিচ্ছেন। উচ্চশিক্ষা শেষে চাকরির পাশাপাশি হাজারীবাগে ছোট পরিসরে চামড়াজাত পণ্য তৈরির ব্যবসা শুরু করেন 4 বন্ধু। প্রায় 10 বছরের যাত্রায় তাদের পণ্য দেশের বাজারের পাশাপাশি বিক্রি হচ্ছে বিদেশেও। পুঁজিটা পেতাম তাহলে আমি কি হল মাল বানিয়ে আমি আমার সেলের জায়গা আছে। এরপর আমরা যদি বিভিন্ন জায়গায় এক্সপোর্টের জন্য আরও বেশি পরিমাণ যেতে পারতাম তাহলে কি হইতো, আমরা উদ্যোগটা ডে বাই ডে গ্রো করতে পারতাম। মূলধনের অভাবে কারখানায় উন্নত যন্ত্রপাতি সংযোজন, পণ্যের মান বাড়ানোর বিষয়টিও তেমন গতি পায়নি। ছোট উদ্যোক্তাদের বড় সংকটই পুঁজির। চাহিদামতো ব্যাংক ঋণের অভাবে যাদের সম্ভাবনাগুলো আটকে থাকছে ছোট পরিসরেই। গাজীপুরে ভাড়া করা জমিতে নির্মিত কারখানায় পাটজাত ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করছেন প্রতিমা চক্রবর্তী। বছরে 2 থেকে 3 কোটি টাকার পণ্য রপ্তানি করলেও পাচ্ছেন না প্রত্যাশিত ঋণ সুবিধা। ক্যাশ মানে টিটি আসে, তো টিটি আসার পরে ব্যাংক আমাকে ওই 30% টাকাটাই তো দিতে চায় না। তো এইখানে লোনের বিষয় বা ফাইন্যান্সের বিষয় তো অনেক দূরে। আমার গত 2 বছরে 3 বছরে প্রচুর সময় নষ্ট হয়েছে, তার জন্য আমি অনেক সময় ডেডলাইন মিস করে গেছি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশে 1,18,77,000-এর বেশি অর্থনৈতিক ইউনিট আছে, যার 99 ভাগের বেশি প্রান্তিক, কুটির, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প। যদিও ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সিংহভাগই পাচ্ছে মাঝারি ও বড় প্রতিষ্ঠানগুলো। আমরা ওই যে স্মল আর মিডিয়াম এই দুইটাকে আলাদা করে ট্র্যাক করার চেষ্টা করি। শুধু মিডিয়ামদেরকে দিয়েই ওরা দায়সারা গোছের একটা করছে, অবশ্যই ওই টেন্ডেন্সিটা আছে। তো এটা আমরা চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিলে আমরা ওইটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, যাতে স্মলের পারপাসে আমরা বেশিরভাগ বরাদ্দটা দিতে পারি। জাতীয় শিল্পনীতি অনুযায়ী গত বছর সিএমএসএমই খাতে মোট ব্যাংক ঋণের 25 ভাগ বিতরণের লক্ষ্য ঠিক করে বাংলাদেশ ব্যাংক, যা বছর শেষে অর্জিত হয়নি। এসএমই উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স সহ সরকারি সেবাগুলো সহজলভ্য করার পরামর্শ দেন বিশ্লেষকরা। ঋণ বিতরণ যাতে ঝুঁকিমুক্ত হয় তার যে প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং এখানে এফআইডিও বলো মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে, যৌথভাবে তাদের উদ্যোগ রয়েছে এবং এটা সফল, এবং সেই উদ্যোগের পিছনে সাথে কিন্তু ব্যাংকগুলোও সম্পৃক্ত ছিল। অতএব সেই ক্ষেত্রে এসএমই খাতে ঋণ বিতরণ না করাটা
ব্যাংকের জন্য একটা অপরাধ। কোল্যাটারাল ভিত্তিক ঋণ প্রদান, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে তার যে টার্নওভার, এটার ভিত্তিতে ঋণ প্রদান, সেটার রেকর্ডটা দেখে সাম্যের দিক থেকে, বন্টনের দিক থেকে, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে, সব দিক থেকেই এই ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমাদের সহায়তা করা দরকার। এদিকে 2029 সাল নাগাদ সিএমএসএমই খাতে ঋণ ও অগ্রিমের স্থিতি মোট ব্যাংক ঋণের 27 ভাগে উন্নীত করার লক্ষ্য ধরে মাস্টার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা এখন 19 ভাগেরও কম। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করল বাংলাদেশ। প্রথম দফায় 10 টন আমের চালান পাঠানো হয়। এটি শুধু চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণই বাড়াবে নয়, বাণিজ্যের ভারসাম্য উন্নত করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার বাংলাদেশের আমের প্রথম চালান বিমানে পাঠানো উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, এই উপলক্ষে বাণিজ্যের ভারসাম্য উন্নতির পাশাপাশি দুই পক্ষই লাভবান হবে। এছাড়া চীনে বাংলাদেশের কৃষি পণ্যের বাজার আরও বাড়বে বলে জানান চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে গত বছর 21টি দেশে আম রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইতালি ও সিঙ্গাপুরের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের আরও কয়েকটি দেশ রয়েছে। চীনের বাজারে বাংলাদেশে আমের প্রবেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াবে, পাশাপাশি বাণিজ্য ভারসাম্যহীনতা উন্নত করতে সাহায্য করবে। বাংলাদেশের জন্য চীনা বাজারে বিশাল সম্ভাবনা, কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করি। আগামী সপ্তাহে চায়নার কমার্স মিনিস্টার চায়নার ইতিহাসের বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে, বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। আগামী শনিবার ওনারা ঢাকাতে পৌঁছবেন। শিল্প কারখানাগুলোতে আজ থেকে গ্যাস সরবরাহ আরও বাড়াবে পেট্রোবাংলা। প্রতিদিন অতিরিক্ত 150 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য দেয় পেট্রোবাংলা। টেক্সটাইল ও পোশাক কারখানার মালিকদের গ্যাস সরবরাহ কমানোর অভিযোগের প্রেক্ষিতে এ বিবৃতি দেয় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, এবছরের প্রথম 4 মাসে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং কারখানাগুলোতে গ্যাস সরবরাহ গত বছরের তুলনায় 21% পর্যন্ত বেড়েছে। এপ্রিলে 1088 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, যা গত বছরের চেয়ে 50% বেশি। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।